ইসরায়েলে রাতভর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের আয়রন ডোম হ্যাক ও হাইফাই তেল শোধনাগার ধ্বংসের দাবি খামেনিকে হত্যার পরেই শেষ হবে সংঘাত মন্তব্য নেতানিয়াহুর। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা বন্ধ হতে পারে ওমান কাতার ও আমিরাত থেকে অপরিশোধিত তেল এলএনজি আমদানি সরকারকে দ্রুত বিকল্প উৎস খোঁজার পরামর্শ। বিতর্কিত ৩ জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক সম্মতি দিয়েছেন রাজনৈতিক দলগুলো। করোনাকালে মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি দাবি আইসিডিডিআরবির গবেষকদের। 2020-21 সালেই মারা যায় 4 লাখের বেশি মানুষ, তথ্য ল্যান্সেটের। এবং বছর পেরোলেও ঘূর্ণিঝড় রোমেলের দুঃসহ স্মৃতি এখনো তাজা। খড়কুটো আঁকড়ে ঘুরে দাঁড়ানোর লড়াই উপকূলবাসীর। মিলছে না পর্যাপ্ত সহায়তা, টেকসই বাঁধ নির্মাণের দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। একদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অপরদিকে তা ঠেকাতে সক্রিয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার রাতে এমনই ছিল তেল আবিবের আকাশ। যদিও ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে আয়রন ডোম হ্যাকের কারণে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, ধ্বংস হয়েছে হাইফার তেল পরিশোধনাগার। অপরদিকে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এদিকে বিশ্ব নেতাদের সংঘাত বন্ধের আহ্বানের মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যার মধ্য দিয়ে কেবল সংঘাত শেষ হবে। স্থানীয় সময় সোমবার রাতে তেল আবিব, জেরুজালেম, হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বেজে ওঠে সাইরেন। এরপরেই খবর পাওয়া যায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সব অবকাঠামোর কাজ বন্ধ হয়ে গেছে। একই সময় বিয়ার শেভা এলাকার ডিমোনা পারমাণবিক কেন্দ্র লক্ষ্যবস্তু বানায় তেহরান। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর সরাসরি সংবাদ প্রচারের সময় হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা। আগুন ধরে যায় পুরো ভবনে। এরপরই মূলত হামলার হুমকি দিয়ে ইসরায়েলের 2টি টেলিভিশন চ্যানেলের কর্মী ও তেল আবিবের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেয় তেহরান। রাতভর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে ইসরায়েল নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু রাখে। তবে একটি প্রতিরক্ষা মিসাইল উড্ডয়নের আগেই লুটিয়ে পড়ে তেল আবিবের মাটিতে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত হ্যাক হয়েছিল। এ কারণেই তা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়। তাবরিজ শহরে ইসরায়েলের F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবিও করেছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিনিয়ামিন নেতানিয়াহু। ABC নিউজকে বলেন, খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ বিস্তৃত হবে না, বরং সংঘাত বন্ধ হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায় খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন ইরান শিগগিরই পারমাণবিক চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিধি বাড়াতে চায় না ইরান, তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে। আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলের হামলা কূটনীতির জন্য একটি বড় আঘাত। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তি। শান্তি ফেরাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র দায় নেবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সংঘাত থামাতে জাতিসংঘ, OIC-র মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন তাদের। যুদ্ধ ছড়িয়ে পড়লে কেবল মধ্যপ্রাচ্য নয়, মাশুল গুনতে হবে গোটা বিশ্বকে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ কূটনীতিকদের। ইসরায়েল ইরান সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ ছড়িয়ে পড়লে মাশুল গুনতে হবে পুরো বিশ্বকেই। ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিকে নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে পরাশক্তিরা। তবে যুদ্ধ খেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যুক্তরাষ্ট্র তার দায় নেবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ইরান যে পাল্টা আক্রমণ করছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি,
যে সেখানে চীন এবং রাশিয়া তাদেরকে সশস্ত্রভাবে সহায়তা করছে, এরকম রিপোর্ট আসছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, কাজে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে চীন এবং রাশিয়া, এদেরও একটা একে অপরের শক্তি প্রদর্শনী ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার মধ্যে দিয়ে। এ যুদ্ধ এখনই থামানো না গেলে হুমকির মুখে পড়বে তেল সরবরাহ, ব্যাহত হবে বিশ্ব বাণিজ্য, যার মাসুল গুনতে হবে গোটা বিশ্বকে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে তেলের সাপ্লাই, বিশ্বব্যাপী তেলের সাপ্লাই কমে যাবে, তেলের দাম বেড়ে যাবে, গ্যাসের দাম বেড়ে যাবে, আমাদের মতো দেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা ওখান দিয়ে ব্যবসা বাণিজ্য, আমাদের রপ্তানি বাণিজ্য চলে ওখান দিয়ে, সেটা বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। মধ্যপ্রাচ্যে আমাদের লক্ষ লক্ষ মানুষ কাজ করে, তাদের চাকরি বাকরি ব্যাহত বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। সংকটে জাতিসংঘ বা ওআইসির মতো আন্তর্জাতিক বা আঞ্চলিক জোটগুলোও কোনো কাজে আসছে না। আলোচনার টেবিলকেই একমাত্র ভরসা মানছেন কূটনীতিকরা। 2003 সালে মার্কিনীদের ইরাক আক্রমণের পর থেকেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। শান্তি ফেরাতে ঐক্য পুনরুদ্ধারকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে দেশে। অপরিশোধিত তেল ও এলএনজির অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়বে বাংলাদেশ। এ অবস্থায় দ্রুত সরকারকে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ সংশ্লিষ্টদের। MS আরিফিনের রিপোর্ট। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে 2018 সাল থেকে এ পর্যন্ত 487 কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 267 কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে 122 কার্গো, অর্থাৎ চাহিদার 80% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও 56 কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে 46 কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। রেড সি এফেক্ট হলে আমরা কি করি, তখন আমরা হোপ অফ কেপ দিয়ে আমরা হয়তো 11, 12, 13 দিন এডিশনাল ট্রানজিট টাইম দিয়ে তখন আমরা ইউরোপ ইউএসএতে ট্রাভেল করি ট্রানজিট দিয়ে। কিন্তু এইখানে সেই সিচুয়েশনটা নাই এখন। ডেফিনেটলি জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কী ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন এবং আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। আমাদের গ্যাসের নিজস্ব এখন উৎপাদন দিয়ে আমাদের দেশ চলে না। এর বাইরেও এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম যেটা বৃদ্ধি পাবে, তাতে আমাদের যে ম্যানমেড ফাইবার, আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি, এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে জ্বালানির বিকল্প উৎস খোঁজার তাগিদ দিলেন এই অর্থনীতিবিদ। মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা যদি হয় তাহলে সেক্ষেত্রে তারাও তো আমাদেরকে একেবারে তাৎক্ষণিকভাবে গ্যাস দেওয়ার জন্য প্রস্তুত নয়। দক্ষিণ এশিয়ার যে দেশগুলো যে যারা এই কাতার থেকে এই এলএনজি আমদানি করে, তো তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বাড়ানো দরকার। বিকল্প পথ দিয়ে আমরা যাতে দ্রুততার সঙ্গে এবং অনবরতভাবে আসলে গ্যাসটা আমদানি করতে পারি। বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় 20% পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-এরই ভোক্তা দক্ষিণ এশিয়া। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কাতার থেকে বছরে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি বাহী কার্গো আসে। কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়ায় বাংলাদেশেও জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। শাখাউত চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা, আর এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু সংঘাতের মাঝেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র 30 মাইল প্রস্থের হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে বিশ্বের 30% তেল বহনকারী ওয়েল ট্যাঙ্কারগুলো চলাচল করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশ জ্বালানি তেলের পাশাপাশি এলএনজি আনার অন্যতম নৌপথ। বাংলাদেশের একটা মেজরিটি ক্রুড অয়েল এবং বাংলাদেশের যেই গ্যাস হরমুজ প্রণালী দিয়ে আসে। কেমন
তো হরমুজ প্রণালী যদি সমস্যা হয় এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটু চিন্তার কারণ। বাংলাদেশ বছরে কাতার থেকে 40 থেকে 50টি কার্গোর মাধ্যমে এলএনজি আমদানি করে। চুক্তি অনুযায়ী ওমান থেকেও এলএনজি কার্গো আসে বাংলাদেশে। এই অবস্থায় যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যে থাকায় জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার সংখ্যা দেখা দিয়েছে। বিকল্প হিসেবে লোহিত সাগরের বাবুল মান্ডে প্রণালীর কথা বলা হলো। তার কাছাকাছি অবস্থানে রয়েছে ইরানপন্থী হাউতি বিদ্রোহীরা। তেল বলেন, এলএনজি বলেন, পুরোটাই কিন্তু আমরা মিডল ইস্টার্নের উপর, কান্ট্রিগুলোর উপর, লাইক কাতার, সৌদি আরবিয়া, এদের উপর আমরা ডিপেন্ড করি। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায়, সে ডেফিনেটলি আমাদের যে সাপ্লাই চেইনটা আছে, লাইনটা আছে, সেটা ইম্প্যাক্টেড হবে। সেই ক্ষেত্রে আমাদের রিজার্ভের উপরেও একটা প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী এখনো বন্ধ না হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একই সঙ্গে ঝুঁকি বাড়ছে জাহাজ ভাড়াও। ফলে অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বলে দাবি শিপিং ব্যবসায়ীদের। বিভিন্ন জাহাজ কোম্পানিগুলো তাদের জাহাজের ভাড়া বৃদ্ধি করবে। বর্তমানে জাহাজের ভাড়া যে পর্যায়ে আছে সেটা 30% থেকে 40% পর্যন্ত বেড়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের কোনো প্রভাব চট্টগ্রাম বন্দরে না পড়লেও সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নিতে শুরু করেছে তারা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর প্রস্তুত আছে। আমাদের আমদানিকারক রপ্তানিকারক যারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন তাদেরকে সব ধরনের লজিস্টিক সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের অপারেশনাল কার্যক্রম এবং আমাদের অর্থনীতি চাকা সচল রাখার জন্য, সেক্ষেত্রে যদি তাদের কোনো বিকল্প পন্থা থাকে, সেক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতার পথ খোলা থাকে, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা নিয়ে থাকব। এই মুহূর্তে বাংলাদেশে জ্বালানি তেল কিংবা এলএনজির কোনো সংকট নেই। তবে ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা বিশেষজ্ঞদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন শুরু ব্রহ্মপুত্র নদে। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কয়েকশো পরিবার। হুমকিতে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে সভায় এ নির্দেশ দেন তিনি। 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে। ভোট কারচুপি, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ব্যবহার, ফলাফল নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ ওঠে সে সময়। এসব নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। যা নিয়ে পরে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও মোহাম্মদ আয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। অতীতের 3টি বিতর্কিত নির্বাচন আয়োজনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা তদন্ত ও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলেও বৈঠকে জানান নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারা দুজনেই ভারতে পালিয়ে আছেন। পুলিশের এমন রিপোর্ট এবং চিফ প্রসিকিউটরের আবেদনে শেখ হাসিনা ও কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সোমবারও শেখ হাসিনার মামলার শুনানির দিনে ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধীরে ধীরে মূল বিচারের দিকে এগোচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মামলা। 16 জুলাই থেকে 5 আগস্ট এই 3 সপ্তাহে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের মামলা এখন বিচার প্রক্রিয়ায় দ্বিতীয় ধাপে রয়েছে।
সোমবার পুলিশের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর। মঞ্জুর করেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর বলছেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও 24 জুনের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে। শেখ হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। গত 1 জুন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সোমবারও দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়। চিফ প্রসিকিউটর বলছেন, এসব বিষয় আমলে নিচ্ছে না প্রসিকিউশন। তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ডিল করবেন। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে। এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির দিন ধার্য রয়েছে। কিভাবে শেখ হাসিনা 227 জনকে হত্যার হুমকি দিয়েছিলেন তা বিশ্বকে দেখাতে শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে অনুমোদন দেবে নির্বাচিত সংসদ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসিকে দ্রুত বার্তা দিতে হবে সরকারকে। এদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ইস্যুতে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রত্যাশা তার। নির্বাচন, সংস্কার, বিচার সহ নানা বিষয়ে সম্প্রতি লন্ডনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান সংকট উত্তরণে এ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছেন প্রায় সব মহলেই। ওই বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন, জনগণের দ্রুত নির্বাচনের প্রত্যাশা পূরণ হয়েছে। বাংলাদেশের মানুষের রোজার আগে নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া। এদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আগামী জাতীয় নির্বাচন এবং ইউনূস তারেক বৈঠক নিয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচনের সময়সীমা নির্ধারণের পর দেশের পরিবেশ উন্নত হওয়ায় মানুষ ভোট দিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সিদ্ধান্ত এখন দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারকে। লন্ডনের বৈঠকে বর্তমান সরকারের দায়মুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও সরকারের কার্যক্রমকে নির্বাচিত সংসদ অনুমোদন দেবে। কারো দায়মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। একই আলোচনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা দেশের স্বার্থে সংকট মোকাবেলায় সরকারকে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গত 1.5 দশকে বাংলাদেশে গুমের ঘটনায় চলমান তদন্তে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গুম কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে।
বাংলাদেশে সফররত জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা সহ দুজন সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। তিনি বলেন, গুমের ঘটনার রহস্য উন্মোচনে চলমান তদন্তে জাতিসংঘের সহায়তাকে স্বাগত জানাবে বাংলাদেশ। জাতিসংঘের কর্মকর্তারা গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন। এ সময় বারানোস্কার প্রধান উপদেষ্টাকে জানান, তারা ঢাকার বাইরেও গুমের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার, নাগরিক সমাজ এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন। টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন এমন তথ্য জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশি হিসেবেই অভিযুক্ত টিউলিপকে বিচারের মুখোমুখি করা হবে। আর ২,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাইদা মোনা তাসনিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের সম্পদ জব্দের চিঠি দিয়েছে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ পাওয়ার দাবি দুদকের। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ ৩টি মামলায় অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে এবার মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য মিলেছে অনুসন্ধানে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছেন টিউলিপ সিদ্দিক। দুদক চেয়ারম্যান বলছেন, বাংলাদেশি নাগরিক হিসাবে দুর্নীতি করলেও নিজেকে আড়াল করতে ব্রিটিশ নাগরিকের পরিচয় ব্যবহার করছেন তিনি। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। এদিকে আওয়ামী লীগ শাসনামলে প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব পালন করা সাইদা মুন তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে ৯ ব্যাংক থেকে ঋণের ২,০০০ কোটি টাকা উত্তোলন করে পাচারের অভিযোগ করা হয়েছে। ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ২,০০০ কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করেন। সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের ১,৫০০ কোটি টাকা সম্পদ জব্দের পর এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ২ ছেলের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করতে চিঠি দিয়েছে দুদক। আকবর সোবহান সাহেবের ২ ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে সচিবালয়ে বিক্ষোভ করেছেন তারা। মঙ্গলবার ডাক দিয়েছেন বড় জামায়াতের। আইন উপদেষ্টা জানান, অধ্যাদেশটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের ছুটির পর সচিবালয়ে ফের বিক্ষোভ করেছেন তারা। সোমবার বেলা ১১টার দিকে দপ্তর ছেড়ে জনপ্রশাসন ভবনের নিচে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অধ্যাদেশ বাতিলের দাবিতে দেন স্লোগান। এ সময় ঐক্যফ্রমের নেতাকর্মীরা বলেন, অধ্যাদেশটি বাতিল না করলে সারা দেশে একযোগে শুরু হবে আন্দোলন। কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তালবাহানা না করে, কোনো সংশোধনী এই বংশ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা শুধু দেখতে চাই এই অধ্যাদেশ বাতিল হয়েছে। আমরা কিন্তু এখনো গেট বন্ধ করার হুমকি দেয়নি। যদি আমাদেরকে আগুনে জ্বালিয়ে আপনারা খেলা করতে চান, আমরা এমন খেলা খেলবো আপনারা ঘরে ঢুকতে পারবেন না। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাকে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এর আগে আইন উপদেষ্টা জানান, সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সরকারি কর্মচারী যে আইন আছে, এখানে অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল, কাগজগুলো আমার কাছে আছে, সেগুলি আমরা কি বিবেচনা করব, কিভাবে করব সেটা ঠিক করব। ঠিক করার পর ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের।
প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেয়র পরিচয়ে ব্যানার টাঙিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা ইশরাক হোসেনের। আরেকদিকে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে তার সমর্থকদের অবস্থান কর্মসূচি। এমনই বিরল পরিস্থিতির সাক্ষী হলো ঢাকা দক্ষিণ সিটি। ইশরাকের অভিযোগ, রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথ ছাড়াই মেয়রের আসনে বিএনপি নেতা ইশরাক হোসেন সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়, গ্রহণ করেন সম্মাননা ক্রেস্ট। সোমবার সকালে মেয়র পরিচয় দেয়া ব্যানারে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন তিনি। জরুরি সেবার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখতে বলেন ইশরাক হোসেন। প্রত্যেকটি ওয়ার্ডের যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। মেয়রের বৈধতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। ডেঙ্গু মোকাবিলায় 70টি ওয়ার্ডের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন ইশরাক হোসেন। মঙ্গলবারও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা করবেন তিনি। বুধবার বসবেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে সোমবারও অবস্থান নেন তার অনুসারীরা। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সরকারের প্রতিশ্রুতি দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্ত না করলে আগামী 21 জুন লাগাতার কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নন এমপিও শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। গত 11 মার্চ শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয় থেকে মে মাসের মধ্যে এমপিওভুক্তির পরিপত্র জারি করে। জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বেতন দেওয়ার কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অবিলম্বে সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। দাবি আদায় না হলে আগামী 21 জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। ভোরের সময় আরও থাকছে। লোকসানের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ রংপুর বিভাগের সরকারি টেক্সটাইল মিল, কর্মহীন হাজারো শ্রমিক। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে ব্রহ্মপুত্র নদে। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কয়েকশো পরিবার। হুমকির মুখে বাড়িঘর, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিপ্লব ইসলামের রিপোর্ট। পানি বাড়তে শুরু করায় ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে গাইবান্ধার ফুলছড়ির কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার। স্থানীয়রা জানান, গত 2 সপ্তাহ ধরে উত্তর উড়িয়া থেকে কটিয়ার ভিটা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে কটিয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকালাসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুল, কয়েকশো বসতবাড়ি, একটি বাজার, কবরস্থান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ও আবাদি জমি। বাড়ি ঘর দুয়ার এগুলো তো ভাঙতেছে, কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠানও আছে, কিন্তু আমাদের এখানে তো দ্রুত কাজের প্রয়োজন। সরকারি যেটা স্কুল, সরকারও কোনো এখানে ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার ব্যবস্থার পাশাপাশি স্থায়ী প্রতিরোধ প্রকল্প নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। কটিয়ার ভিটাতে যে এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ওখানে যে বসত বাড়ি আছে সেগুলো যেন নদীগর্ভে বিলীন হয়ে না যায় সে বিষয়ে হচ্ছে যে আমার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় নির্দেশনা প্রদান করে গেছেন। আমরা আমাদের দপ্তরে মজুতকৃত জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন প্রশমনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতেছি। প্রতি বছর বর্ষা এলেই নদী ভাঙনে ভিটামাটি হারানোর আতঙ্কে পড়েন ব্রহ্মপুত্র পাড়ের ফুলছড়ি সহ 3 উপজেলার কয়েক হাজার মানুষ। বর্ষার শুরুতেই ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকার 5 শতাধিক পরিবার পড়েছে
নদী ভাঙনের হুমকির মুখে। প্রায় 2 সপ্তাহ থেকে ভাঙছে বসতবাড়ি, আবাদি জমি। এতে হুমকির মুখে পড়েছে এখানকার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ বসতবাড়ি। দ্রুত এই এলাকাটিতে জরুরি কাজ করার দাবি এলাকাবাসীর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। করোনাকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হয়েছিল প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি, এমন দাবি করেছেন আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র ICDDRBর গবেষকরা। তাদের মতে যারা হাসপাতালে আসেননি, যারা করোনার সব উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যু সরকারি পরিসংখ্যানে নেই। সীতাকুণ্ড এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা 2টি গবেষণা করেন তারা। এছাড়াও চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী লেনেসেটের উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 21 সালে দেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়। এর কোনো তথ্যই লিপিবদ্ধ হয়নি। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 18 মার্চ মহামারী করোনা ভাইরাসে প্রথম মৃত্যু দেখে দেশ। এরপর দিন বাড়ার সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। প্রতিনিয়ত চলতে থাকে মৃত্যুর সঙ্গে বেঁচে থাকার লড়াইও। বছর 5 পরে এসে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর করোনায় দেশে মৃত্যু হয় 4 জনের। সব মিলিয়ে 15 জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,503 জন। এর আগে করোনায় মৃত্যু শূন্য ছিল 2024 সাল। 2023 সালে মারা যান 37 জন এবং 2022 সালে মারা যান 1,368 জন। করোনায় মোট মৃত্যু হওয়া বাকি 28,094 জনের মৃত্যু হয় 2020-21 সালে। করোনাকালীন স্বাস্থ্য অধিদপ্তরের এমন পরিসংখ্যান বাস্তবে ছিল ভিন্ন। সে সময়ে মৃত্যুর যে সংখ্যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে দাবি আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB-এর গবেষকদের। করোনার সময় মৃত্যুর সংখ্যা নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আলাদা 2টি গবেষণা হয়। তাদের মতে সরকারি হিসাবে আছে শুধু হাসপাতালে মৃত্যুর তথ্য। যারা হাসপাতালে আসেননি, যারা করোনার উপসর্গ নিয়ে ভুগেছেন, তাদের মৃত্যুর তথ্য সরকারি পরিসংখ্যানে নেই। এছাড়া 2022 সালের 10 মার্চ বাড়তি মৃত্যুর অনুমিত সংখ্যা প্রকাশ করে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটে উল্লেখ করা হয়, করোনাকালে 2020 ও 21 সালে বাংলাদেশে বাড়তি 4,13,000 মানুষের মৃত্যু হয়েছে। কোভিডের সময় বিশেষ করে 2020 সালে অনেক অতিরিক্ত মৃত্যু হয়েছে, যেটা প্রত্যক্ষভাবে কোভিডের জন্য, আবার একই সাথে পরোক্ষভাবে কোভিডকালীন কিছু মৃত্যু হন যে করোনায় ভুগছেন কিন্তু কোনো কারণে করোনার ডায়াগনোসিস হয় নাই, এই কারণে সেই মৃত্যুটা হয়তো সরকারি নথি এবং তথ্যে আসে নাই। বাস্তবের এমন চিত্র আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান। তবে কি করোনায় মৃত্যুর তথ্য গোপন করেছিল তৎকালীন সরকার? এমন প্রশ্নে ICDDRB-এর এই গবেষক বলছেন, অতীতে করোনাকালীন সব মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হয়নি। বর্তমানেও শুধু করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা বিবেচনা না করে অন্যান্য মৃত্যুর তথ্য পর্যালোচনার পরামর্শ তার। এই ব্যাপারে কিছু জানি না যে সরকার আসলেই তাদের পক্ষ থেকে তথ্য কমিয়েছিল কিনা বা বাড়িয়েছিল কিনা বা গোপন করেছিল কিনা। বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সরকার তার মতো করে 29,000 রিপোর্ট করেছে। আমরা এটাও জানি যে সেই সময় আরও অনেক মানুষের কোভিড হয়েছে, যেটা নিয়ে সেই সময় সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটুকু গুরুত্ব দেয় নাই। করোনাকালে মৃত্যু নিয়ে সীতাকুণ্ডে করা গবেষণাটি 2024 সালে জার্নাল অব গ্লোবাল হেলথে প্রকাশিত হয়। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মৃত্যু নিয়ে গবেষণাটি প্রকাশ হয় চলতি বছর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন করে করোনার সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রেও ICU সংস্কারের কাজ চলছে। ঢাকা থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন দলের তত্ত্বাবধানে নষ্ট 18টি ICU বেডের ভেন্টিলেটরের মধ্যে 3টি ইতিমধ্যে ঠিক করা হয়েছে। দ্রুত সব যন্ত্রপাতি ঠিক করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হাসপাতালের 18টি ICU বেডের মধ্যে 17টির ভেন্টিলেটর ছিল নষ্ট। মাত্র একটি সচল থাকলেও মাঝে মধ্যে সেটিও বন্ধ হয়ে যেত। অথচ 2020 সালে করোনা মহামারীর শুরুতে এখানে প্রথমে 10টি, পরে আরও 8টি ICU বেড স্থাপন করা হয়। মোট 18টি নিবিড় পরিচর্যা বেড স্থাপন করলেও এতদিন সেগুলোর যন্ত্রপাতি অচল হয়ে পড়েছিল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ICU ওয়ার্ডে ভেন্টিলেটর, সিরিঞ্জ পাম্প, সাকশন মেশিন, হাইফ্রোনজেল অক্সিজেন, পেশেন্ট মনিটর সহ যেসব যন্ত্রপাতি নষ্ট ছিল সেগুলো সচল করার চেষ্টা চলছে। ঢাকা থেকে আসা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম কাজ করছে জানান তত্ত্বাবধায়ক। পর্যাপ্ত পরিমাণে
হাইফ্লো নাজাল ক্যানুলা, বাইপেপ মেশিন এবং ভেন্টিলেটর আছে এবং আরও কিছু মেশিন 2-1 দিনের মধ্যেই সচল হয়ে যাবে। সর্বাধিক গুরুত্ব দিয়ে করোনা রোগীদের জন্য ইতিমধ্যে 5টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ। যেগুলো কিছু অচল মেশিন ছিল সেগুলো সচল করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ চলছে। আইসিইউ ইউনিট পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি মেয়র জানান ঢাকা থেকে আসা টিমের মাধ্যমে 3টি ভেন্টিলেটর ইতিমধ্যে ঠিক করা হয়েছে, বাকিগুলো দ্রুত ঠিক করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাজ করতে এসেছে তারা স্পষ্ট বলেছে যে টোটাল 10টা ভেন্টিলেটর তারা ফাংশনিং করে দিতে পারবে। তো আর বাকিগুলো আমাদের যেখানকার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তারা কাজ করছে, তারাও যদি সেটা ফাংশনিং করে তারা আশা করি সমস্ত ভেন্টিলেটর ফাংশনিং হয়ে যাবে উইদিন শর্ট টাইম। এই মেশিনগুলো তো অনেক দিন ধরে চলছে আর কি, জাস্ট সিম্পল কিছু ট্রাভেল আছে, যেমন অক্সিজেন সেন্সরের কিছু প্রবলেম আছে বা বোর্ডের কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা চেষ্টা করছি ঠিক করে দেওয়ার জন্য। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে জনবল সংকটও রয়েছে। 2020 সালে করোনা ইউনিটের জন্য যে 22 জন চিকিৎসক সংযুক্তি পেয়েছিলেন তাদের সবাইকে চলতি বছরের 19 ফেব্রুয়ারি একসঙ্গে বদলি করা হয়, এরপর আর কাউকে নিয়োগ দেয়া হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বছর পেরোলেও ঘূর্ণিঝড় রুমেলের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলবাসীকে। কেমন ছিল ভয়াবহ সেই সব দিন, এখনই বা কেমন আছেন প্রতিনিয়ত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা মানুষেরা? খুলনা ও পিরোজপুর থেকে ফিরে এসে সেই খবর জানাচ্ছেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 25 মে 2024 8-10টা দিনের মতো ছিল না। প্রায় 7 ঘন্টা ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রেমাল। লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। প্রায় 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় খুলনা, পিরোজপুর সহ উপকূলবর্তী মানুষের সর্বস্ব। ভয় পাইছিলাম, সেই হঠাৎ মনে হয় যে আবার অবদা ভেঙে গেছে, আবার আমাদের এই করতে হবে। শব্দ, কি জলের স্রোত, আর ওই দেখে আমার মেয়ে দুটো তো বলতেছে যে বাবা মা আমাদের কি হবে এখন। সেদিন তিলে তিলে গড়ে তোলা সংসার চোখের সামনে ভেসে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন মণ্ডল দম্পতি। ঝড়ের হাত থেকে সন্তান নাকি সংসার, কাকে বাঁচাবেন? এমন পরিস্থিতিতে বুকের ধনকেই বাঁচান তারা, হারান বাকি সব। এই যে কি দৃশ্য, স্রোতে এই যে যাবো এই ফাস্টে, তাও যাওয়ার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না, ভেসে যেতে হচ্ছিল যখন আমরা যাচ্ছিলাম। এখন মেয়ে দুটো নিয়ে কোনো কায়দায় জীবনটা বাঁচানোর জন্য আমরা রাস্তায় উঠলাম। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টারও নেই যে আমরা সেই জায়গায় দ্রুত যে আমরা সাইক্লোন সেন্টারে উঠবো, তেমনও কোনো পরিস্থিতি আমাদের নেই। ৪৮ বছরের সংসার সব একটু একটু করে আমি জোগাড় করছি, তা সব ভাসিয়ে যাইতে আছে। আমাদের তো সব কিছু বাসায় নিয়ে যাচ্ছে, আমরা পরবর্তীতে বেঁচে থাকলে আমরা আবার এইটা আমাকে নতুন করে সব কিছু গড়ে তুলতে হবে। কিভাবে তুলবো, আমরা তো অসহায় মানুষ। উপকূলের এই মানুষের জীবনের সাথে মিশে আছে ভাঙা গড়ার এই খেলা। ঘূর্ণিঝড় রেমালের প্রায় বছর পেরিয়ে গেল, এখানকার মানুষেরা আজও কাটিয়ে উঠতে পারেনি ঝড়ের সেই দুঃসহ স্মৃতি। ছোট একটা বাচ্চা নিয়ে তখন তো সবার এমনি আতঙ্ক, কি করবো, এত জল, গলা পর্যন্ত জল। গাছ পড়ছে ঘরের উপরে, গাছ পড়ার পর কি করব, কোনো জায়গা তো ঠাই নেই। প্রকৃতির কাছে হার মানলেও জীবনের কাছে হার মানেনি উপকূলের মানুষ। খড়কুটো কুড়িয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই, শঙ্কা মাথায় নিয়ে আবারও সাজিয়ে তুলছেন জীবন। খুলনা ও পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে আক্রান্তদের পাশে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন দাঁড়ালেও তা কোনোভাবেই পর্যাপ্ত নয়। ভাঙনে সব ভেঙে গেছিল, যার পরে আমার ওই মেশিনের সমস্যা যায়। ভাঙনের পরে আবার এই কাজটা আমরা শুরু করছি। রিহ্যাবিলিটেশনের অংশ হিসেবে আমরা এই ঘরবাড়ি নির্মাণের সহযোগিতা করি, আমরা হাইজিন স্যানিটেশনের ব্যবস্থা করি। এখনো জোয়ারের পানিতে প্রতিনিয়তই দুর্ভোগে উপকূলবর্তী এই অঞ্চল। সমস্যার সমাধানে টেকসই বাঁধ চান স্থানীয়রা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। লোকসানের অজুহাতে দীর্ঘদিন ধরে বন্ধ রংপুর বিভাগের সবগুলো সরকারি টেক্সটাইল মিল। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট ও চুরি হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। অর্থনীতিবিদরা মনে করেন লোকসানের কারণ অনুসন্ধান করে এসব মিল চালুর উদ্যোগ নেওয়া জরুরি। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত।
1980 সালে 11,90,00,000 টাকা ব্যয়ে 25,056টি জার্মানি টাকু স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দারওয়ানি টেক্সটাইল মিলস। মানসম্মত সুতো উৎপাদন করে দেশ ছাড়িয়ে বিদেশেও জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। তবে নানা অব্যবস্থাপনায় লোকসানের ভারে 1995 সালে মিলটির উৎপাদন বন্ধ হয়। বেকার হয়ে পড়েন 1000-এর বেশি শ্রমিক কর্মচারী। একই সময়ে 25,000 ভারতীয় টাকু নিয়ে চালু হয় দিনাজপুর টেক্সটাইল মিলস। উন্নত মানের 20, 32, 40, 60 এবং 80 কাউন্টের সুতো উৎপাদন করে মিলটি বহুবার দেশের সেরা বস্ত্রকলের তালিকায় উঠে আসে। কিন্তু 2008 সালে থেমে যায় উৎপাদন। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি একে একে বিকল হয়ে পড়ে, এমনকি হরহামেশাই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মিলটার অবস্থা বর্তমানে তো অকাজো। এই মিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সকলের ইশারায় এই মিলের বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো গোপনে বিক্রি করা হয়। যদি চালু হয় আসলে আমাদেরকে ঢাকা বা বাইরে গিয়ে কর্ম করতে হবে না। একই অবস্থা কুড়িগ্রাম টেক্সটাইল মিলের। শুরুর দিকে লাভজনক হলেও অনিয়ম আর পুঁজি সংকটে 2011 সালে বন্ধ হয় উৎপাদন। পরবর্তীতে মিলটি লিজ দেওয়া হয় বেসরকারি খাতে। তবে অর্থনীতিবিদদের মতে এসব ভারী শিল্প প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত না করে শুধুমাত্র লোকসানের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া অর্থনীতির জন্য আত্মঘাতী। মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ভোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেগুলোতে আমাদের বিভিন্ন শিল্প কারখানা পুনরুজ্জীবিত করার যে প্রকল্প রয়েছে সেটিকে সচল করা। সংশ্লিষ্টরা মনে করেন সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে প্রাণ ফেরানো সম্ভব মৃতপ্রায় শিল্প প্রতিষ্ঠানগুলো, যা ইতিবাচক ভূমিকা রাখবে দেশের সার্বিক অর্থনীতিতে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চিকিৎসক সংকটে নীলফামারীর ডিমলা উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স। মাত্র 5 জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। পর্যাপ্ত ওষুধ সরবরাহ না হওয়া সহ রয়েছে শয্যা সংকটও। দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। রোগীদের ভিড়, ব্যাপক শয্যা সংকট ওয়ার্ডগুলোতে, বাধ্য হয়ে মেঝেতে চলছে চিকিৎসা। চরম অস্বাস্থ্যকর পরিবেশ, হাসপাতাল চত্বর, হেল্প ডেস্ক সহ বহির্বিভাগ যেন মোটরসাইকেল রাখার গ্যারেজ। 1980 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2010 সালে 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি জনবল। হাসপাতালটিতে চিকিৎসকের 32টি পদ থাকলেও বর্তমানে কাজ করছেন মাত্র 5 জন। রোগীদের অভিযোগ, চিকিৎসক, শয্যা সংকট ও চাহিদা মতন ওষুধ না পাওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। যে পরিমাণে ডাক্তার দরকার সে পরিমাণে ডাক্তার নাই, মাত্র 2 জন ডাক্তার আছে। হাসপাতালে আরসি বাচ্চা দেখাচ্ছি শিশু ডাক্তারের কাছে, ডাক্তার দেখতেছি নাই। ওষুধ পানির সমস্যা, ওষুধ দেয় না, ওষুধ দেয় 2টা একটা, তারপর আপনার সময় মতো আসতেছে না। আমাদের 32 জনের এগেনস্টে আমরা 4 জন, মোট ইউএসএফ সহ 5 জন আমরা কাজ করতেছি। তো আমাদের একটু কষ্ট হচ্ছে, কারণ এর 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হওয়া সত্ত্বেও আপনার এখানে রোগী ভর্তি থাকে প্রায় ইনডোরে 100 জনের মতো। গরমকালে আরো বেড়ে যায়। তবে জনবল বাড়ানো সহ অন্যান্য সেবা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। জনবলের যে সংকট, এই বিষয়গুলো আমরা আমাদের চাহিদা দেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো সামনে আমরা জনবল পেলে আমাদের সুবিধা হবে জনগণকে ভালো সেবা দিতে। ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলিয়ে প্রায় 400 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ই-ভিসা ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন জানিয়েছে, 3য় টার্মিনাল কেন্দ্র করে এ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ইতিহাস, ঐতিহ্য আর নির্মাণ শৈলীতে গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি।
বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন পর্যটক বাড়াতে হলে ভ্রমণ হতে হবে ভোগান্তিবিহীন। প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে ট্যুরিস্টের হাব বানানো চিন্তা ভাবনা থাকে বা বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরও বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার ট্যুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি, তাতে করে তারা দেখা যাচ্ছে আরো বেশি মোটিভেটেড হবে ওখান থেকে। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। এটি আরও দুটি ভিসার কথা আমরা বলছি, একটা হচ্ছে গেটওয়ে ভিসা আর একটা হচ্ছে থার্ড কান্ট্রি ভিসা। আমরা চেষ্টা করছি যদি এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে দেশে প্রতি বছর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত গবেষণা, স্টাডি, কূটনৈতিক সহ বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের সমতল ভূমিতে অন্য খাদ্যশস্যের পাশাপাশি এখন উৎপাদিত হচ্ছে অর্থকরী ফসল চা। এলাকায় চা বাগান হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অনেকে ঘুরতেও আসেন চা বাগানে। কৃষকদের চা চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চা বাগান মানেই পঞ্চগড়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের নাম আসে। তবে এবার সমতল ভূমি দিনাজপুরে চাষ হয়েছে এই অর্থকারী ফসলের। পাখির চোখে দেখে মনে হচ্ছে এ যেন সবুজ গালিচা। 2017 সালে দিনাজপুরে প্রথম চা আবাদ শুরু করেন বীরগঞ্জের ঝাড়বাড়ি গ্রামের কৃষক আক্তার আলী। বন্ধুর পরামর্শে পঞ্চগড় থেকে প্রতি চারা 4 টাকা দরে মোট 3000 চা গাছের চারা এনে 2 বিঘা জমিতে রোপণ করেন। 6 মাস পর প্রথমবারের মতো পাতা সংগ্রহ হয় 50 কেজি। তার 1 বছরের মধ্যেই 1.5 একর জমিতে চা পাতা সংগ্রহ করেন 1000 কেজি। আক্তারের সাফল্য দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন চা চাষে। এলাকায় চা বাগান হওয়ায় শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। একবার লাগাইলে 60 থেকে 70 বছর ওই জমিতে আর অন্য কোনো কিছু করতে হবে না, হাল চাষ করতে হবে না, লাগাইতে হবে না। পরিচর্যা করলে মোটামুটি পাতা আসতেই থাকবে। আমরা আগে সিলেট এবং পঞ্চগড়ে আমরা আগে চা বাগানে যাইতাম, দেখতাম অনেক দূরে যাইতে হতো। এখন আমরা এলাকার পাশে আমাদের এলাকার মধ্যে চা বাগান হচ্ছে। চা বাগান হওয়ার কারণে অনেক মানুষ এখানে কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। বীরগঞ্জে 13 হেক্টর জমিতে 11 জন কৃষক চা বাগান করেছেন। কৃষকদের চা চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কখন সার প্রয়োগ করতে হবে, সেচ দিতে হবে, রোগ বা পোকা লাগলে কি রকম বালাইনাশক প্রয়োগ করতে হবে, আমরা সেটি তাদেরকে জানিয়ে দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 26 হেক্টর জমিতে 15টি চা বাগান গড়ে উঠেছে। সময় সংবাদ, দিনাজপুর। পঞ্চগড়ে জনপ্রিয় হচ্ছে সুপারির উৎপাদন। চলতি মৌসুমে ফলন কিছুটা কমলেও দাম বেড়েছে দ্বিগুণ। এতে খুশি চাষিরা। জেলার সবচেয়ে বড় সুপারির হাটে কেনাবেচা ও জমজমাট। প্রায় 150 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের সবচেয়ে বড় সুপারির বাজার টুনির হাটে সোমবার ও শুক্রবার চলে কেনাবেচা। প্রতি হাটেই 5 থেকে 6 কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। ভালো দাম পাওয়ায় খুশি বিক্রেতারা। এই অঞ্চলে বাড়ছে সুপারির চাষ। সুপারির বাগানে আমি গতবারে থেকে এইবারে লাভবান হয়েছি। গত বছর আমাদের বাগান বিক্রি হয়েছে আপনার 2,20,000 টাকা, আর এবার বিক্রি হয়েছে আপনার 4 লক্ষ। সুপারিতে কোনো ভেজাল নাই, কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না, শুধু চারাটা রোপণ করলেই হয়ে যায়। কৃষক ভালো দাম পাচ্ছে, কৃষকও খুশি, আমরাও খুশি। অনেক জায়গা থেকে মানুষ আসে সুপারি কিনে ক্রয় বিক্রয় করে নিয়ে চলে যায়। আমরা এখানকার মালগুলো নিয়ে মূলত আমাদের দেশে রাখি করব, তারপর আস্তে আস্তে আমরা ফেনী
লক্ষ্মীপুর এই সমস্ত জায়গায় বিক্রি করব। গেল মৌসুমে প্রতি পণ বা ৮০ পিস সুপারি আকার ভেদে ১৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হলেও এবার তা বেড়ে হয়েছে ২৫০ থেকে ৬০০ টাকা। আর প্রতি কাহন অর্থাৎ ১২৮০ পিস সুপারি ২৪০০ থেকে ৬৪০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৪০০০ থেকে ৯৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বলছে এ মৌসুমে জেলায় ৬৫২ হেক্টর জমিতে সুপারি হয়েছে। বাণিজ্য হতে পারে ১৫০ কোটি টাকার। আগামীতে এই সুপারির বাগান আরও বৃদ্ধি পাবে। এই সুপারি চাষে তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধু বছরে একবার একটু সার দিলেই চলে। বিশেষ করে আমরা সুষম সার, জৈব এবং রাসায়নিক সার চাষিদের ব্যবহার করতে বলি। প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর সুপারির ফলন হয়েছে, যার ফলশ্রুতিতে চাষিরা এই অঞ্চলে বেশ সুপারি বাগান করতেছে। জেলার চাহিদা মিটিয়ে পঞ্চগড়ের সুপারি যাচ্ছে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বছরের পর বছর পার হলেও ঠাকুরগাঁওয়ের হাট বাজারে অবকাঠামো উন্নয়ন নেই তেমন কোনো পদক্ষেপ। বৃষ্টির সময় বেচাকেনায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের, অথচ প্রতি বছর হাট ইজারা দিয়ে লাখ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। সকাল হলেই ঠাকুরগাঁও জেলার প্রতিটি খুচরা ও পাইকারি হাট বাজারে জমে উঠে বেচাকেনা। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের পাশাপাশি সাপ্তাহিক হাটে বেচাকেনা হয় পশু। তবে বছরের পর বছর হাট বদলে ইজারাদাররা বাজার পরিচালনা করলেও সুযোগ সুবিধার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা। জেলা সদরের কালীবাড়ি, সালান্দর খোঁচাবাড়ি, মাদারগঞ্জ সহ বেশ কয়েকটি হাটবাজারে দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা অবকাঠামোতেই অনেকটা বাধ্য হয়ে কেনাবেচা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ড্রেনেজ, টয়লেট, পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতারা। অথচ প্রতি বছর এসব হাটবাজার ইজারা প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা রাজস্ব আয় করছে সরকার, তবে উন্নয়নে নেই কোনো পদক্ষেপ। এ অবস্থায় হাটবাজারের অবকাঠামোগত উন্নয়নের দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। বাজারের সংস্কার নাই, ঠিক মতন কাজকর্ম নাই, এই যে ড্রেন দুর্গন্ধ, আমরা হাট বাজার করতে আসতে পারি না। বর্ষাকালে বাজারে খুব কাদা, দোকান দিতে পারতেছে না। ড্রেনেজ তো অবস্থা খুব খারাপ, এই বাজার ড্রেনেজে নাই। টয়লেটের একটা প্রয়োজন, টয়লেটের কোনো ব্যবস্থা নাই। বারবার বলার পরেও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ, অভিযোগ ইজারাদারদের। বৃষ্টির জন্য আপনার ঠিকমতো একটা দোকানদার মনে হয় থাকতে পারতেছে না। পাশে যে মাংসবাটি, এটা তো অবস্থা খুব খারাপ। অনেকে আমি কমপ্লেন দিচ্ছি, এরা কেউ গুরুত্বপূর্ণ দিচ্ছে না। প্রতিটি হাটবাজারের অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে জানিয়ে বাকি হাটের ভঙ্গুর অবস্থার তথ্য পেলে ব্যবস্থা নেবে বলে জানায় উপজেলা প্রশাসন। যেসব বাজারে অবকাঠামোগত ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে, সেগুলো আমরা যদি সুনির্দিষ্ট কোনো পাই, তাহলে সেটা আমরা অবশ্যই আমলে গ্রহণ করব এবং ওই হাটবাজারে কি কি উন্নয়ন করা যায় বা কি কি সংস্কার করা যায় সেটা অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর শুধু সদর উপজেলার 40টি হাটবাজার টেন্ডারের মাধ্যমে 1 বছরের জন্য ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এর বিপরীতে আয় ধরা হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নীলফামারীর সৈয়দপুরের পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত রাস্তার বেহাল দশা। বড় বড় গর্ত, কার্পেট উঠে যাওয়ায় চলাচলে বেগ পেতে হয় ব্যবহারকারীদের। প্রায় ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। খানাখন্দে ভরা রাস্তা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নীলফামারী সৈয়দপুরের পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত রাস্তার এমন বেহাল দশা, চলাচলের অনুপযোগী রাস্তাটিতে চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, অথচ সংস্কারের নেই কোনো উদ্যোগ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারে 2021-22 অর্থ বছরে 21,34,96,000 টাকা দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ও মেসার্স কেবিসির সঙ্গে চুক্তি করে কাজ দেওয়া হয়। 2023 সালে কাজ শেষ হবার কথা থাকলেও না করে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এই রাস্তাটা দিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এবং এই রাস্তাতে কোনো রুগীও যাইতে পারে না। 200 টাকার ব্যাটিং আমাদের 1 সপ্তাহ যায় না, যাত্রী উঠতে চায় না। রিক্সা, ভ্যান, ট্রাক উল্টে পড়ে খাদে পড়ে যাচ্ছে, পাশে পুকুর আছে, পুকুরে পড়ে যাচ্ছে। এই অবস্থায় নতুন করে
দরপত্র আহ্বান করে কাজ শুরু করার কথা জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। হেড অফিস সেটা যাচাই বাছাই করে আমাদেরকে যদি অনুমোদন দেয় তাহলে আবার এটা নতুন করে টেন্ডার হবে, নতুন করে ঠিকাদার নিয়োগ হবে। প্রিভিয়াস যে ঠিকাদার ছিল ওনার 10 কিলোমিটার করে আমরা টার্মিনেশন করছি। উনি কাজ সমাপ্ত করতে না পারার কারণে ওনার 70 লাখ টাকার মতো জরিমানা হয়েছে। পোড়াহাট বাজার থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত 18 কিলোমিটার রাস্তার প্রায় 8 কিলোমিটারেই ব্যবহারের অনুপযোগী। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ক্রেতা বিক্রেতার হাকডাকে জমে উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী সবজির হাট। অপরদিকে খাল বিল নদীতে পানি বাড়ায় গাইবান্ধার মাছের আড়তে বেড়েছে বিভিন্ন মাছের সরবরাহ। এসব নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে ইউসুফ আলী এবং গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী বিপ্লব ইসলাম। শুরুতে যাচ্ছে ইউসুফের কাছে। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে, কখনো গুড়ি গুড়ি কখনো মাঝারি বৃষ্টি অপেক্ষা করে আসলে কৃষক এবং পাইকারে এইটি সবজি বেচা কিনা জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়ার এই পল্লী হাটে। তবে আজকে প্রচুর পরিমাণে সবজি এখানে এসেছে এবং বেচা কিনা হচ্ছে। কৃষকরা বলছেন যে কয়েকদিনের তুলনায় অর্থাৎ সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজিতে দাম কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত প্রতি কেজিতে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানকার কৃষকরা বলছেন যেহেতু বৃষ্টি অপেক্ষা করে সবাই এসেছেন এবং পাওয়া যাচ্ছে বেগুন, ঢেঁড়স, ধুন্দুল, বরবটি, মিষ্টি কুমড়া, চাল কুমড়া সহ নানা সবজি। এই আষাঢ়ের এই বৃষ্টির ভিতরেই তারা কিন্তু এতক্ষণ বেচাকেনা করছে। এই মুহূর্তে কিন্তু খুবই কম, মানে হালকা বৃষ্টি হচ্ছে, যা খুবই কম। আর সেক্ষেত্রে কিন্তু বেগুন এখানে বেচাকেনা হচ্ছে 15 থেকে 16 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে এখানে প্রতি কেজিতে 6 থেকে 7 টাকা। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 7 থেকে 8 টাকা পর্যন্ত। ধুন্দুল বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা প্রতি কেজি। আমরা প্রতি কেজি বলার চেষ্টা করছি, এখানে কিন্তু পাল্লায় বিক্রি হচ্ছে। আর দাম কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চিচিঙ্গা বিক্রি হচ্ছে এখানে 13 থেকে 14 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। 20 থেকে 22 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বরবটি। এখানে সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। পটল বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। কাঁচামরিচ এখানে 18 থেকে কাঁচা পেঁপে এখানে বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা। দাম কমেছে 3 থেকে 4 টাকা। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 3 থেকে 4 টাকা। বৃষ্টি অপেক্ষা করে এবং কি সকালের যে মৃদু মৃদু বৃষ্টি তারা কিন্তু অপেক্ষা করে এখানে বেচাকেনা হচ্ছে। প্রচুর এখানে সবজি এসেছে এবং এই হাটটি কিন্তু প্রতিদিন সকালে এখানে বসে থাকে। প্রায় 2 ঘন্টার হাটে এই হাটটিতে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকার বিভিন্ন ধরনের সবজি বেচাকেনা হয়। এই মুহূর্তে গাইবান্ধার মাছের বাজারে রয়েছে বিপ্লব ইসলাম। আমরা সেখানে সরাসরি যুক্ত হব। বিপ্লব, সেখানে কি অবস্থা? জেলা শহরের বিভিন্ন হাট বাজার সহ কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে যে মাছ সরবরাহ হয়ে থাকে, এই মাছটি কিন্তু যে আমি আছি শহরের পুরাতন বাজার মৎস্য আড়তে, এই আড়ত থেকে কিন্তু বিভিন্ন হাট বাজারে দিয়ে থাকে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু একেবারে ক্রেতা বিক্রেতার হাটডাকে কিন্তু এই হাটটি মুখর হয়ে উঠেছে এবং প্রতিদিনই কিন্তু এই মাছের হাটটি এভাবে জমে। আমরা দেখছি যে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু মাছ ব্যবসায়ীরা এসেছেন এখানে মাছ বিক্রির জন্য এবং ক্রেতারাও কিন্তু এসেছেন জেলার বিভিন্ন এলাকায় মাছ কিনে নিয়ে তারা কিন্তু বিক্রির জন্য নিয়ে যাওয়ার জন্য এসেছেন এই হাটটিতে। সকাল থেকে কিন্তু এখানে মাছের ডাক চলে, এটি সকাল 8টা পর্যন্ত কিন্তু এই হাটটি চলে। আমরা দেখছি যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে দেশীয় মাছ, সেই দেশীয় মাছের আমদানি কিন্তু এই হাটে বেড়েছে। যদিও মানে সব সময় কিন্তু এখানে চাষের মাছ বেশি আমরা দেখি, কিন্তু পানি বৃদ্ধির সঙ্গে কিন্তু এটি দেশীয় মাছের যে আমদানি সেটি কিন্তু বেড়েছে। প্রচুর পরিমাণে মাছের আমদানি বাড়লেও কিন্তু গতকাল থেকে কিন্তু মাছের দাম কিছুটা বাড়তি বলে কিন্তু মাছের আড়তদার এবং যারা ক্রেতা তারা কিন্তু জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই মুহূর্তে মাছের ব্যাপক চাহিদা থাকায় কিন্তু বাজার দর কিছুটা বেশি। আমরা যেটা দেখছি যে
আজকে এখানে যে দেশীয় শিং মাছ সেটি কিন্তু 3 থেকে 400 টাকা বা তারও কিছু একটু দামে এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি পাঙ্গাস সিলভার সহ অন্যান্য মাছের কথা বলি, সেটি 360 থেকে 370 টাকার পাল্লা এটি 5 কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্য মাছের দামও কিন্তু আজকে পার কেজিতে 5 থেকে 10 টাকা বেশি বলে কিন্তু ক্রেতারা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে প্রতিনিয়ত কিন্তু এখানে মাছের দাম যেটি থাকে, যে দেশীয় মাছের দাম একটু বাড়তে থাকে এবং এই বাজারটিতে কিন্তু আমদানিও বেশি থাকে, যে কারণে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার ক্রেতা বিক্রেতারা কিন্তু এই হাটটিতেই তারা মাছ কেনার জন্য আসেন। এই হাটটি কিন্তু আমরা দেখছি আজকেও একেবারে বৈরী আবহাওয়া উপলক্ষে কিন্তু সকাল থেকে জমজমাট। এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার মাছের আড়ত থেকে মাছের বাজারের সর্বশেষ খবর। সবজি ও মাছ বাজারে বেচাকেনার খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মানিকগঞ্জ ও গাইবান্ধায়। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে একনেকে প্রস্তাব করা হয়েছে এবং এ বিষয়ে কারো দ্বিমত নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। অতি দ্রুত ক্যাম্পাসটি নির্মাণের আশা প্রকাশ করেছেন তিনি। সোমবার জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। আপনাদের এই প্রকল্পটা একনেকে উঠেছিল, আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে, এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই। আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন, জায়গাটা কতটুকু উপযুক্ত। এই যে আমরা সংস্কারের কথা বলি, এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো, জনসেবাগুলো, সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে যে সহাবস্থান ছিল তা থেকে সরে আসার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেছেন, পরিবেশ অনুকূলে এলে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা উচিত। সোমবার সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকায় এক সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। এখনই থাকতে পারতেছে না উৎপতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে। ক্ষমা চাইতে হবে যে স্যার, নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি। গাজীপুরে চাকরি দেওয়ার কথা বলে এটিএম বুথে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। পুলিশ ওই নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে হবিগঞ্জে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালক ও হেলপার আটক হয়েছেন। চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গাজীপুর জেলার শ্রীপুরে এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিলে চাকরির সন্ধানে যায় ভুক্তভোগী ওই কিশোরী। তখন কারখানার গেটের পাশেই থাকা একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মী বেশি বেতনের চাকরি দেওয়ার কথা বলে মেয়েটিকে বুথের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় মামলা হলে ওই বুথের নিরাপত্তা কর্মী লিটনকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ। একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এদিকে রোববার রাতে বাসে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন এক গার্মেন্টস কর্মী। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্যে না নেমে সিলেটে পৌঁছে যান তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জগামী মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠেন। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে বাস চালক সাব্বির ও সহকারী লিটন। পরে চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। এই বিষয়ে কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ, এবং দৃষ্টান্ত কোনো শাস্তি যেটা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী।
সোমবার ফতুল্লার পাগলা মুসলিম পাড়া এলাকায় লাবণী ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস এর কারখানায় ওই অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ভেজাল শিশু খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা ও প্রায় 5 লাখ টাকা মূল্যের বিভিন্ন ভেজাল শিশু খাদ্য জব্দ করা হয়। উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে ইরানে। শুরু হয় এক নতুন অধ্যায়, যা দেশটিকে বিশ্ব মানচিত্রে আলাদাভাবে পরিচয় করিয়ে দেয়। বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে নিষেধাজ্ঞার মধ্যেও প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে এগিয়ে যায় ইরান। তবে জনগণের মধ্যে অসন্তোষ বর্তমান প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে। শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন ইরানের সাবেক রাজ পরিবারের উত্তরাধিকার রেজা পাহলভি। পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি পারস্য, ঐতিহ্য, স্থাপনা ও সংস্কৃতিতে ভরপুর ইরান একসময় ছিল জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র। শাহ শাসনের রাজতন্ত্রের অধীনে ইরান ছিল এক আধুনিকায়নের পথে চলমান দেশ। কিন্তু রাজকীয় জাঁকজমক ও পশ্চিমা প্রভাবের নিচে চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের অধিকার ও ধর্মীয় পরিচয়ের দাবিগুলো। এই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর বিস্ফোরণে। 1979 সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, যা ইসলামী বিপ্লব নামে পরিচিত। দীর্ঘদিন ধরে অবহেলা, দারিদ্র্য, রাজকীয় দমন-পীড়ন ও পশ্চিমা দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে জমতে থাকা অসন্তোষ মিলিত হয় ধর্মীয় নেতৃত্বের সঙ্গে। পরিবর্তন চেয়ে রাজপথে নামে লাখো মানুষ। বিপ্লবের পর শাহ পলায়ন করেন। ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। ইসলামী আদর্শকে সামনে রেখে কায়েম হয় নতুন শাসন ব্যবস্থা, যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বিপ্লবের পর ইরানের জন্য আসে এক নতুন চ্যালেঞ্জ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার পাশাপাশি মার্কিন ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এক প্রকার শূন্যে নেমে আসে। এরপর ইরান ইরাক যুদ্ধ, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য বিশ্বমঞ্চে বারবার আলোচনায় উঠে আসে দেশটি। তা সত্ত্বেও ইরান নিজের প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, চিকিৎসা গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করে। সীমাবদ্ধতার মধ্যেও দেশটি তৈরি করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রকল্প। তবে এই উন্নয়নের মধ্যেও ইরানিদের একাংশ ক্রমেই অসন্তুষ্ট হয়ে ওঠে। অর্থনৈতিক সংকট, দমনমূলক রাজনৈতিক পরিবেশ, নারী অধিকার নিয়ে কারাকারি এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মতন ইস্যু ইরানের তরুণ সমাজকে বিক্ষুব্ধ করে তোলে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত দেশটির প্রশাসনের উপর নতুন চাপ সৃষ্টি করছে। সম্প্রতি ইরানের সাবেক রাজপরিবারের উত্তরাধিকার রেজা পাহলভি এক সাক্ষাৎকারে কড়া ভাষায় বর্তমান খামেনি শাসন ব্যবস্থার সমালোচনা করেন ও দেশে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন। এখনই সময়। শাসন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি দুর্বল। জন্ম নিয়েছে আশা আর শক্তির নতুন সম্ভাবনা। ইরানের জনগণের সামনে এসেছে বহু কাঙ্ক্ষিত মুক্তির সুযোগ। এই লড়াইয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত পুরো বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, ধর্মভিত্তিক শাসন, উন্নয়নের দাবি দেওয়া ও রাজনৈতিক অস্থিরতার মোড়লে বর্তমানে কিছুটা প্রশ্নের মুখে ইরানের ভবিষ্যৎ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত যখন তুঙ্গে, তখন দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস। জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, সোমবার সকালে ইউএসএস নিমিটস দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই রণতরীর গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সোমবার সকালে মেরিন ট্রাফিক ডেটায় ধরা পড়ে দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে এগোচ্ছে ইউএসএস নিমিটস। যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট এর আগেই জানিয়েছিল এটি ছিল ভারত প্রশান্ত মহাসাগরে রুটিন টহল। কিন্তু পথ বদলানোর ঘোষণায় প্রশ্ন উঠছে, সত্যিই কি এটি রুটিন? ভিয়েতনামের ডানাং বন্দরে রণতরীটির পৌঁছানোর কথা ছিল এ সপ্তাহের শেষ দিকে, কিন্তু সফর বাতিল করে তাৎক্ষণিক নির্দেশে মোড় ঘোরানো হয়েছে। হ্যানয়ের মার্কিন দূতাবাস স্থানীয় কূটনীতিকদের জানায়, উদ্ভূত সামরিক প্রয়োজনে এই সফর বাতিল করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে এই পদক্ষেপকে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইউএসএস নিমিটস কেবল একটি জাহাজ নয়, এটি ভাসমান একটি যুদ্ধ ঘাঁটি, যা অঞ্চল জুড়ে পাল্টে দিতে পারে শক্তির ভারসাম্য। অর্জিতা শাহসিন, সময় সংবাদ।
ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লেও তা প্রতিহত করতে বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গড়ে ওঠা এই প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্যের হার ৮০ থেকে ৯০% বলে জানায় সেনাবাহিনী। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। তাই তেহরানের প্রতিটি আক্রমণে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তেল আবিবকে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রের আঘাতের পর থেকেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটায় ইসরায়েল। এই মুহূর্তে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যা স্বল্প পাল্লার রকেট, মর্টার ও ড্রোন ধ্বংসে কার্যকর। ২০১১ সালে চালু হওয়া এই ব্যবস্থা ইসরায়েলের রাফায়েল কোম্পানি ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি। তবে আয়রন ডোম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়। ইরানি হামলার মতো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েল নির্ভর করে অ্যারো 2, অ্যারো 3 এবং ডেভিডস স্লিং ব্যবস্থার ওপর। অ্যারো 2 বায়ুমণ্ডলে আর অ্যারো 3 মহাকাশে থাকা অবস্থায় লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে কাজ করে ডেভিড স্লিং। বিশেষজ্ঞরা একে বড় আয়রন ডোম বলেই অভিহিত করেন। ইসরায়েল সীমান্তে বিশেষত লেবাননের দিক থেকে আসা হামলা প্রতিরোধে এই সিস্টেম অত্যন্ত কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। আয়রন ডোম কম উচ্চতায় উড়ে আসা বস্তু যেমন কর্নেট বা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিংবা বুরকানের মতো স্বল্প পাল্লার ব্যালিস্টিক রকেটের বিরুদ্ধে কার্যকর নয়, কারণ এগুলো তুলনামূলকভাবে নিচ দিয়ে আসে। এছাড়া স্বল্প পাল্লার হামলার ক্ষেত্রেও এটি তেমন কার্যকর নয়। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেমও। ছোট থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই প্রযুক্তি। ১৩ জুন ইরান যে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর ডেস্ট্রয়ার। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিরক্ষা প্রযুক্তিই হয়ে উঠেছে ইরানের আকাশ হামলা মোকাবেলায় নতুন আয়রন শিল্ড। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েল ইরান উত্তেজনা পরিপ্রেক্ষিতে তেল আবিবের বিরুদ্ধে রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন সাংহাই সহযোগিতা সংস্থার নিন্দা প্রস্তাবে অংশ নেয়নি ভারত। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রকাশ্যে কোনো পক্ষ না নিলেও বিশ্লেষকদের মতে ভারত কার্যত ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। আর এর পেছনে অন্যতম কারণ হিসেবে ট্রাম্প প্রশাসনের চাপ ও বাণিজ্যিক হুমকি বড় ভূমিকা পালন করছে। ইরানের বিভিন্ন সামরিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের টানা হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও। বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। কিন্তু 10 সদস্যের এই আঞ্চলিক জোটের বিবৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় ভারত। নয়াদিল্লি জানায়, এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেয়নি এবং বিবৃতিটির সঙ্গে তাদের অবস্থান এক নয়। অনেক মহলেই প্রশ্ন উঠছে, এমন একটি স্পষ্ট মানবিক সংকটে ভারতের এমন নিরপেক্ষ অবস্থান কেন? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বিশ্লেষকরা জানান, ভারত একে নিরপেক্ষ বললেও বাস্তবে এটি একটি কৌশলগত অবস্থান। কারণ ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে রয়েছে ভারতের। একদিকে ইসরায়েল ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানিকারক। ২০২৪ সালে গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানি থেকে রকেট ও বিস্ফোরক কিনেছে ইসরায়েল। অন্যদিকে ইরানের সঙ্গে যুক্ত চাবাহার বন্দর প্রকল্প ভারতের জন্য একটি কৌশলগত প্রবেশদ্বার, যেটি ব্যবহার করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশ করে নয়াদিল্লি। আল জাজিরাকে বিশ্লেষকরা আরও জানান, ভারত ইরানের চেয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল দ্বন্দ্বে জাতিসংঘের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটদান থেকেও বিরত ছিল ভারত। বিশ্লেষক কবির তানেজা মনে করেন, এসসিও এর অভ্যন্তরে নয়াদিল্লি এক প্রকার বহিরাগতের চরিত্রও তুলে ধরেছে। যেখানে চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে, সেখানে ভারত চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে। ট্রাম্প প্রশাসনের চাপ এর পেছনে আরেকটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চাবাহার বন্দরের উপর থেকে আগের নিষেধাজ্ঞা ছাড় নতুন করে প্রত্যাহার করেছেন ট্রাম্প। আগামী মাসে ভারতের পণ্যের ওপর 27% শুল্ক আরোপের হুমকিও রয়েছে। এ কারণে ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্রুত বাণিজ্য চুক্তি করতে, যা দেশটির বর্তমানে কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় শীর্ষে বলে মন্তব্য করেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নানা ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবন। স্থানীয় সময় রোববার অতি পর্যটনের নেতিবাচক প্রভাব তুলে ধরে সেসবের প্রতিকার চেয়ে রাস্তায় নামেন স্থানীয়রা। শুধু লিসবন নয়, স্পেনের বার্সেলোনা, মালারোকা ও ইতালির ভ্যানিস সহ একই ইস্যুতে বিক্ষোভ করেছেন ইউরোপের আরও কয়েকটি শহরের বাসিন্দারা।
লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। লিসবন অতি পর্যটনের বিপক্ষে বা পর্যটকরা ঘরে ফিরে যাও এমন নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে রোববার রাস্তায় নামে পর্তুগালের রাজধানী লিসবনের বাসিন্দাদের একটি দল। নানা স্লোগানে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত বা অতি পর্যটনের নেতিবাচক প্রভাব তুলে ধরেন তারা। বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে অনিয়ন্ত্রিত পর্যটনের বিপরীতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে জনসাধারণের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থান বাণিজ্যিকীকরণ বন্ধে টুরিস্ট ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। অতি বা অনিয়ন্ত্রিত পর্যটনের নেতিবাচক প্রভাব ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বড় পরিসরে ওই বিক্ষোভের আয়োজন করে সাউদার্ন ইউরোপিয়ান নেটওয়ার্ক এগেইনস্ট টুরিস্টিফিকেশন। শুধু লিসবন নয়, একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনা সহ ইউরোপের বেশ কয়েকটি শহরে পুলিশি বাধার মুখেও পড়েন বিক্ষোভকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। লস অ্যাঞ্জেলেসে আবারও অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অভিযানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসী দিন মজুরদের মধ্যে। নিরাপত্তার নামে চালানো এই অভিযান তাদের জীবনে এনেছে স্থবিরতা আর যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ঠেলে দিচ্ছে সংকটের মুখে। এমন অপতৎপরতার প্রশ্ন উঠেছে মানবাধিকার ও শ্রম নির্ভর অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে। পাসাডেনা, লং বিচ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে প্রায় দেখা মিলছে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই এর কর্মকর্তাদের উপস্থিতি। অভিবাসী শ্রমিকদের লক্ষ্য করে অভিযান শুরু হতেই বন্ধ হয়ে গেছে অনেক কমিউনিটি জব সেন্টার। নিরাপত্তার নামে এই অভিযান কার্যত শহরের নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতকে স্থবির করে দিয়েছে। অভিযান শুরুর এক সপ্তাহেই লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রশাসনের দাবি এসব বিক্ষোভ সামাল দিতেই সেনা মোতায়েনের সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ কেবল ভয়ভীতি তৈরি করে অভিবাসীদের আরও অনিরাপদ করে তুলছে। মাঠে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন যে কোনোভাবে দেশের ভেতরে থাকা অবৈধ অভিবাসীদের সরিয়ে দিতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করা হবে। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর সহ স্থানীয় নেতারা এর বিরোধিতা করেছেন, কিন্তু হোয়াইট হাউস বরাবরই দেখিয়েছে কঠোর অবস্থান। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজ। নতুন সাইকেলে ইতিবাচক ক্রিকেট খেলার লক্ষ্য টাইগারদের, তবে মিরাজের অসুস্থতার চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। ম্যাথিউসকে জয় দিয়ে বিদায় জানাতে চান লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। গলে ম্যাচ শুরু হবে সকাল 10:30টায়। শ্রীলঙ্কা থেকে তারিক হাসান শিমুলের ম্যাচ প্রিভিউ। 8 বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। কন্ডিশন, উইকেট, সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা, নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা। নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে। মূল মাঠে গা গরম করে শুরু প্রস্তুতি। স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেট। শন টেটো পেসারদের নিয়ে গেছেন পিচে। ফিল সিমন্সের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন লিটন, জাকের, বিজয়রা। এ সময় হাতে কিছুটা চোট পান শান্ত, ছেড়ে যান মাঠ। পরে অবশ্য পুরো দমে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে সময় দিয়েছেন বাকিরাও। গলে নতুন একটা শুরুর প্রত্যাশা শান্তর। আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি, এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন, অবশ্যই খুব ইম্পর্টেন্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই। 26 টেস্টে মাত্র একটা জয় টাইগারদের, 5 ড্রয়ের বিপরীতে হার 20টি। গলের উইকেটটাও স্পিন স্বর্গ, তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক। মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ। ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি। কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে 11 জন সাজানো হবে, কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে, সো ডেভেলপ করছে, সো ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে।
ওর অ্যাভেলেবিলিটি। সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে। এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর। সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক। একে তো টেস্ট সাইকেল, তার উপর অ্যাঞ্জেলোর শেষ ম্যাচ, তাই এই ম্যাচ আমাদের কাছে বাড়তি গুরুত্বের। আমাদের সবারই চেষ্টা থাকবে ওকে জয় উপহার দিয়ে বিদায় জানানো। গলে আমরা লম্বা সময় টেস্ট খেলিনি, তবে এটা নিয়ে ভাবছি না। ম্যাচের আগের দিন দুই অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে। শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে। নতুন টেস্ট সাইকেল, নতুন এক শুরুর অপেক্ষা। দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন, আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান। আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে, যার জন্য সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। গল থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এদিকে গল টেস্টে মাঠে নামার আগে মিরাজের অসুস্থতায় বিপাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেট বিবেচনায় একাদশে প্রাধান্য পেতে পারেন স্পিনাররা। ডেপথ বাড়াতে 7 জন ব্যাটারের জায়গা হতে পারে স্কোয়াডে। লঙ্কানদের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ গল থেকে তাই জানাচ্ছেন তারেক হাসান শিমুল। গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে 2026-27 যে টেস্ট সাইকেল রয়েছে, সেই সাইকেল বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। বাংলাদেশের স্কোয়াড যেটি রয়েছে, সেই স্কোয়াডে সবচেয়ে বড় যে সংখ্যাটি, সেই সংখ্যাটি অবশ্যই মেহেদী হাসান মিরাজ। তিনি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হলেও এই 2 দিন যে অনুশীলন করেছে, সেই 2 দিনের অনুশীলনে আসেননি। তার মানে হচ্ছে প্রথম টেস্টে তাকে অনেকটাই নিশ্চিত বলা যায় যে দেখা যাবে না। এই উইকেটের যেই চরিত্র, সেই চরিত্র বলে স্পিনাররাই এখানে রাজত্ব করবে। সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি, নাজমুল হোসেন শান্ত, মমিনুলরাও স্পিন করেছে। পাশাপাশি স্পেশালিস্ট স্পিনারদের কথা যদি বলি, তাইজুল এবং কি হাসান মুরাদকে নিয়ে বিশেষভাবে কাজ করা হয়েছে যেমনটা দেখেছি। পাশাপাশি নাইম হাসান রয়েছে, তবে যতটুকু মনে হচ্ছে হাসান মুরাদ এবং কি তাইজুল, এই 2 স্পিনারের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ব্যাটিং অর্ডারের কথা যদি বলি, শান্তকে হয়তো ওপেনিংয়ে দেখা যেতে পারে, তার সাথে সাদমান কিংবা এনামুল বিজয়। তবে সাদমানকে যদি সাম্প্রতিক পারফরমেন্সের কথা কিংবা রেগুলারলি টেস্ট খেলার দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু সাদমানকে প্রাধান্য দেওয়া হবে। মমিনুল রয়েছেন, যদি ওয়ান ডাউনের কথা বলি, 4 নম্বর পজিশনে মুশফিকের খেলতে পারেন, অথবা লিটন দাসকে 4 নম্বর পজিশনে প্রমোশন দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে মুশফিক 5 নম্বরে যাবেন। তার 6 নম্বর পজিশনে যদি দেখি, জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছেন। তারপরে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে কোচ সালাউদ্দিন বেশ খানিকটা সময় কাজ করেছেন, সেক্ষেত্রে অঙ্কন থাকতে পারেন একাদশে। এই 7 জনের একটা ব্যাটিং স্কোয়াড হয়তো আমরা দেখব। 2 জন পেসার যদি দলে নেওয়া হয়, সেক্ষেত্রে এবাদত এবং হাসান মাহমুদকে একাদশে যুক্ত করা হতে পারে। তো বৃষ্টির সংখ্যা কিংবা একাদশ নিয়ে জটিলতা যা কিছুই থাকুক, নিঃসন্দেহে বাংলাদেশ চাইবে তাদের নতুন টেস্ট সাইকেলটা আসলে একটা জয় দিয়ে শুরু করতে। যদিও শ্রীলঙ্কার মাটিতে বেশ চ্যালেঞ্জিং হবে, তারপরও বাংলাদেশের সবারই প্রত্যাশা একটা ইতিবাচক সূচনার। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। গল টেস্ট দিয়ে কেরিয়ারের ইতি টানতে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান বোর্ডও তাকে বিদায় জানাতে রেখেছে বিশেষ আয়োজন। শেষ টেস্টের আগে জানালেন, টাইম আউট কাউন্ট নিয়ে কারো ওপর অভিযোগ নেই তার। বাংলাদেশ ক্রিকেটার ম্যাথিউসের ভালো বন্ধু বলে জানান তিনি। কল থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ক্যালেন্ডারের পাতায় দীর্ঘ 16 বছর লাল বলে শ্রীলঙ্কা ক্রিকেটে যিনি ছিলেন পালাবদলের সময়ের অন্যতম কাণ্ডারি। এই গলেই শুরু করেছিলেন, এখানেই ইতি টানছেন বর্ণাঢ্য সাদা পোশাকি ক্যারিয়ারের। ব্যাট প্যাট তুলে রাখার আগে টেস্ট ক্যারিয়ারের শেষ অনুশীলন। হাসি মুখেই মাঠ ঘুরে দেখলেন, বাজছে যে বিদায়ের ঘণ্টা। প্রস্থান হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউসের। আভিজাত্যের লড়াইয়ে এই ভেন্যুর আছে আলাদা ঐতিহ্য। ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন বাংলাদেশকে। টাইমড আউট কাণ্ড নিয়ে ম্যাথিউস আর বাংলাদেশ ক্রিকেটারদের সম্পর্ক একটু অন্যরকমই বটে। তবে বিদায়বেলা সেসব ভুলে বাংলাদেশের ক্রিকেটারদের বন্ধু বললেন এই অলরাউন্ডার। Thank the Almighty for
টাইমড আউটের ঘটনাটা অপ্রত্যাশিত ছিল, যা এখন অতীত। সেসব মনে রাখতে চাই না। কারো প্রতি আমার কোনো অভিমান নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আমার বন্ধু, তাদের সঙ্গে খেলাটা সবসময় উপভোগ করি। বাংলাদেশের মাটিতেও আমার দারুণ কিছু স্মৃতি আছে। সাদা পোশাকে এখন পর্যন্ত ব্যাট হাতে হাঁকিয়েছেন 16টি সেঞ্চুরি, প্রায় 45 গড় সহ রয়েছে নামের পাশে 8,000-এর বেশি রান। টেস্টে তার চেয়ে শ্রীলঙ্কার হয়ে বেশি রান করেছেন মাত্র 2 জন, একজন কুমার সাঙ্গাকারা, অন্যজন দ্য গ্রেট মাহেলা জয়বর্ধনে। ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই, যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট ম্যাথিউস। আমার ক্যারিয়ার নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। ইনজুরিতে বাইরেও ছিলাম অনেকটা সময়, চড়াই উতরাই দেখেছি। শেষ কিছু ম্যাচে ভালো করতে পারিনি। আমার মনে হলো এটাই উত্তম সময়, তরুণরা তৈরি হতে পারবে। তাকে বিদায় জানাতে কোনো কার্পণ্য করেনি লঙ্কান বোর্ড। গোটা স্টেডিয়াম সেজেছে ম্যাথিউস সাজে। ক্যারিয়ারের যত কীর্তি আছে তার ছবিগুলো স্থান পেয়েছে মাঠের চারপাশে। গল টেস্টে জয় দিয়ে নিশ্চয়ই ভালো বিদায় জানাতে চাইবে সতীর্থ ক্রিকেটাররা। শেষটা যেমনই হোক, শ্রীলঙ্কান ক্রিকেটে রঙিন ফ্রেমেই থাকবেন দুঃসময়ের এই কাণ্ডারি। অ্যাঞ্জেলো ম্যাথিউস তার শেষ টেস্ট খেলবেন এই গলে। শ্রীলঙ্কান এই কিংবদন্তিকে শেষ বিদায় দেওয়ার জন্য সব ধরনের আয়োজন করেছে এসএলসি। এখান থেকে বাংলাদেশ কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। বাংলাদেশের ক্রিকেটকে যে পর্যায়ে সাকিব আল হাসান নিয়ে গেছেন, তার প্রাপ্য সম্মানটুকু দিতে পেরেছে কি? যে শেষ টেস্টটি বাংলাদেশের মাটিতে খেলতে চেয়েছিলেন, সেই আশা পূরণ হবে কি সাকিবের? গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। চূড়ান্ত হয়েছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি। কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের প্রথম ম্যাচ 2 অক্টোবর। একই ভেন্যুতে 5 অক্টোবর পাকিস্তান ভারত মহারণ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। পূর্বের শর্ত অনুসারে পাকিস্তান ভারতে যেতে রাজি না হওয়ায় তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়, যে কারণে পরিবর্তিত হতে পারে সেমিফাইনাল আর ফাইনালের ভেন্যুও। পাকিস্তান ভারত যুদ্ধ সঙ্গে সৃষ্ট জটিল পরিস্থিতি এক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে। ভারতের সাবেক একাধিক ক্রিকেটার চাইছিল নিকট ভবিষ্যতে আর পাকিস্তানের বিপক্ষে না খেলতে। তাতে সমস্যা নেয় ভিন্ন দিকে মোড়। প্রথমত বিশ্বকাপের স্বাগতিক ভারত, তার উপর নিয়ম বলছে পাকিস্তানকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন অসম্ভব। তাই তো ভারতের পরিকল্পনা ধোপে না টিকলেও কেটে গেছে টুর্নামেন্ট নিয়ে শঙ্কার কালো মেঘ। সেপ্টেম্বর টু নভেম্বরে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যেখানে ভারত পাকিস্তান মর্যাদার লড়াই 5 অক্টোবর। ভেন্যু কলম্বোর প্রেমাদাসা। অবশ্য এর আগেই শুরু হবে টুর্নামেন্ট। 30 সেপ্টেম্বর টিম ইন্ডিয়া খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। শর্ত অনুসারে পাকিস্তান তাদের সবগুলো ম্যাচই খেলবে লঙ্কাপুরীতে। কলম্বো সহ এবারের বিশ্বকাপ হবে 5 ভেন্যুতে: বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, ইন্দোর আর গুয়াহাটি। টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচ 7 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। এরপর 10, 13, 16, 20 আর 26 অক্টোবর জ্যোতির দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর স্বাগতিক ভারত। অর্থাৎ ইন্দোর ছাড়া বাকি 4 ভেন্যুতেই ভ্রমণ করবে টিম টাইগ্রেস। এ নিয়ে টানা 2 বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। মেগা এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুরের হোম অফ ক্রিকেটে গেল শুক্রবার থেকে শুরু হয়েছে টাইগ্রেসদের অনুশীলন। চলবে 29 জুন পর্যন্ত। এরপর সিলেটে যাবে সারওয়ান ইমরান শিষ্যরা। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে জুলাইয়ের শুরুতে 3 ম্যাচের একটি সিরিজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সেই সিরিজ হলে সবগুলো ম্যাচই হবে লাক্কাতুরায়। ভারতের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েক ধাপে সিলেটেই ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। মাহবুব রিমন, সময় সংবাদ। 18 জন ক্রিকেটারকে নিয়ে ঢাকা ছাড়ল হাই পারফরম্যান্স ইউনিট। দেশের পাইপলাইন সমৃদ্ধ করতে প্রথমে চট্টগ্রাম এবং এরপরে রাজশাহীতে লম্বা সময় ক্যাম্প করবে বয়সভিত্তিক পার করে আসা উঠতি ক্রিকেটাররা। এই ইউনিটের হেড কোচ জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা ডেভিড হ্যাম। এছাড়াও ব্যাটারদের জন্য রাজিন সালে এবং বোলারদের দেখাশোনার দায়িত্বে থাকবেন তারেক আজিজ খান। দীর্ঘ 2 মাসের প্রস্তুতি পর্বে ক্রিকেটাররা পরিণত হবে বলে প্রত্যাশা ম্যানেজমেন্টের।
মিরপুরে ভালো উইকেট আছে, তবে ঐতিহ্যগতভাবে রাজশাহীতে পেস আর বাউন্স পাওয়া যায়, সেখানে যেতে ভালো লাগে। প্র্যাকটিসের উইকেটও ভালো, এবারও তাই আশা করব। ওখানে যাবার কারণ ভিন্ন ভিন্ন উইকেটের চ্যালেঞ্জে ক্রিকেটারদের তৈরি করা। আপনি কেবল ঘরের মাঠেই খেলবেন না, দেশের বাইরেও খেলতে হবে। ওই ধরনের কন্ডিশনে যেন মানিয়ে নিতে পারে এবং উন্নতি করতে পারে, সেটাই লক্ষ্য। সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ দাবিতে সোচ্চার ফুটবল সংশ্লিষ্টদের বড় একটা অংশ। যদিও এই ইস্যুতে ভিন্নমত বাফুফের কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিমের। স্প্যানিশ কোচকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি। ক্যাব্রেরা বিষয়ে যে কোনো সিদ্ধান্ত সভাপতি তাবিথ আওয়ালি নেবেন বলেও জানান মঞ্জু। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচে 18 কোটি মানুষ তার পদত্যাগ চাচ্ছে, সেখানে তো আমি বসে থাকতে পারিনি, আমি তো তাদের মধ্যে একজন। আমার বিবেক থেকে আমি তার পদত্যাগ চাচ্ছি। বাফুফের কার্যনির্বাহী ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনের এই মন্তব্যেই তোলপাড় দেশের ফুটবল অঙ্গন। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার পদত্যাগের দাবি তোলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের মন জয় করে নেন এই সংগঠক। অবশ্য হেড কোচের বিষয়ে গণমাধ্যমে খোলাখুলিভাবে ফেডারেশনের নির্বাহী সদস্যের সমালোচনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাফুফের অন্য কর্মকর্তারা। হেড কোচ ইস্যুতে ফেডারেশনের কর্মকর্তাদের মাঝে মতামতের ভিন্নতা স্পষ্ট। তবে সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিনের মন্তব্যে বিব্রত নন বাফুফের কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম, বরং স্প্যানিশ কোচকে সময় দেওয়ার পক্ষেই তিনি। যেহেতু ম্যাচটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা হয়েছে, আমাদের তো চারটা ম্যাচ হাতে রয়ে গেছে, সুতরাং আমরা এত সকালে আমার মনে হয় না যে আমি ব্যক্তিগত চাচ্ছি যে এই মুহূর্তে আমি ওনার পদত্যাগ চাচ্ছি না। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জিতলে অন্য উচ্চতায় যেতে পারত দেশের ফুটবল। সাবেকদের মতে কোচের ভুল কৌশলেই ম্যাচ হেরেছে লাল সবুজ। তবে কোচ হিসেবে হাভিয়ার কাবরেরার পারফরম্যান্সে সন্তুষ্ট মঞ্জুরুল করিম। জাতীয় দলের হেড কোচ পরিবর্তনের সিদ্ধান্ত বাফুফের সভাপতি তাবিথ আউয়াল নেবেন বলে জানান তিনি। দর্শকরা কিন্তু বাংলাদেশ এবং সিঙ্গাপুর একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা খেলা দেখেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু খেলাতে আমি খুশি। যদি কোচ পরিবর্তন বা নতুন কোচ আনা হবে, এটা অ্যাবসলিউটলি যে ন্যাশনাল কমিটি আছে, সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জনাব তাবিথ আওয়াল, উনি বোর্ডে সেটা আলাপ করবেন। বাংলাদেশের কোচ হিসেবে এখন পর্যন্ত 33 ম্যাচের মধ্যে 9 ম্যাচে জয় পেয়েছেন হাভিয়ার কাবরেরা। বাকি 8 ম্যাচ হয়েছে ড্র এবং 16টিতে হেরেছেন এই স্প্যানিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতের দিল্লিতে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয় প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি দেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বিমানবন্দর থেকে সহ দাবারু আসিয়া সুলতানাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠানোয় একা হয়ে পড়েন তিনি। দেশে ফিরে রানী হামিদ জানান, এমন ঘটনা কেন হলো তার তদন্ত হওয়া প্রয়োজন। তবে এক্ষেত্রে বাংলাদেশ দাবা ফেডারেশনের কোনো দায় ছিল না বলেও জানান তিনি। দাবার প্রতি তার হৃদয় উজাড় করা ভালোবাসা সব সময় নতুন প্রজন্মের কাছে রানী হামিদ সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম। ৮০ বছর বয়সেও দাবা খেলা হলেই হৃদয় তার জেগে ওঠে শিহরণ। খেলার টানে বিশ্বের যে কোনো প্রান্তে ছুটে যাওয়া চাই। নানা আমন্ত্রণমূলক আসরে রানী হামিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজকরাও থাকেন উন্মুখ হয়ে। শুধু বাংলাদেশই নন, দক্ষিণ এশিয়াতেও রানী হামিদ অনন্য এক নাম। তবে কদিন আগেই ভারতের দিল্লিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় দেশের দাবার রানীকে। বার্ধক্যজনিত কারণে এখন আর একা দূরে কোথাও গিয়ে খেলা তার জন্য কঠিন। তাই তো সহ দাবারু হিসেবে দেশের আরেক দাবারু আসিয়া সুলতানা প্রায়ই তার সঙ্গী হন বিভিন্ন আন্তর্জাতিক আসরে। ভারতের দিল্লিতে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার চেস টুর্নামেন্টে তাকে নিয়ে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন রানী হামিদ। গত 6 জুন দিল্লিতে যান তারা। আসিয়া নিজেও একজন রেটিংধারী দাবারু। তবে দিল্লি পৌঁছানোর পর আসিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় দেশে। আগের এক সফরে আসিয়া মেডিকেল ভিসায় ভারতে গিয়ে চিকিৎসা না করে একটি দাবা টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ভিসার নিয়ম লঙ্ঘনের শামিল হয় তাকে ভারতে ঢুকতে দেয়া হয়নি। পরে ঈদুল আজহার দিন দেশে ফিরে আসেন আসিয়া। সহ দাবারু চলে আসে একা হয়ে পড়েন রানী হামিদ। আয়োজক দিল্লি দাবা সংস্থা তাকে বেশ সহযোগিতা করেছে বলেও জানান রানী। আসিয়াকে নিয়ে এবার তিনি সার্ক ভিসায় ভারতে গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তারা এই ভিসা পেয়েছিলেন। এই ঘটনায় তার খেলায় বেশ প্রভাব ফেলেছিল বলে দেশে ফিরে জানান রানী হামিদ।
অল ইন্ডিয়া চেস ফেডারেশন থেকে আমন্ত্রিত হয়ে আমি দিল্লিতে খেলতে গিয়েছিলাম। বোম্বেতেও আমার দাওয়াত ছিল, কিন্তু আমি একা খেলতে যেতে পারবো না বিদায় আমার অনুরোধে আসিয়াকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দিল্লি ইমিগ্রেশন আসিয়াকে ব্ল্যাক লিস্টেড ঘোষণা দিয়ে তাকে এন্ট্রি দিতে অস্বীকার করে। এই ব্যাপারটা যখন অল ইন্ডিয়া চেস ফেডারেশনকে জানালাম, তারা অনেক চেষ্টা করলো কিন্তু কোনো ব্যবস্থা করতে পারলো না। এটা সম্পূর্ণ একটা অফিসিয়াল ব্যাপার ছিল, এখানে দাবা ফেডারেশনের কোনো প্রভাব ছিল না। ঈদের দিন আমাদের কাছে রিটার্ন টিকিট ছিল না, প্লেনের কোনো সিট ছিল না, তাই আমি বাধ্য হয়ে থেকে যাই। এখানে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের চেষ্টার কোনো কমতি ছিল না, কারণ একটা চেস টুর্নামেন্ট সফল করার জন্য বিদেশি খেলোয়াড়দের প্রয়োজন হয়। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন দেশের দাবার রানী। অল ইন্ডিয়া চেস ফেডারেশন আমাকে সব রকম সুযোগ সুবিধা দিয়েছে, প্লেইং হলের পাশেই আমাকে রেখেছে যাতে আমার কোনো অসুবিধা না হয়। আসিয়ার ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক। এটা কেন হলো, কার ভুলে হলো, এইসব তদন্তের প্রয়োজন। আমার খেলতে যাওয়াটা আমাদের দাবা ফেডারেশনের কোনো হাত ছিল না। এমন ঘটনার পর মুম্বাইয়ে আরও একটি টুর্নামেন্টে অংশ নেয়ার কথা থাকলেও যেতে পারেননি রানী হামিদ। পারভিন আক্তার, সময় সংবাদ। কার্লোর হাত ধরে ঘুচবে 24 বছর অপেক্ষা। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতবে ব্রাজিল। ইতালিয়ান কোচকে নিয়ে এমনই উচ্চাসা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর। ব্রাজিলকে হেক্সা এনে দিতে প্রয়োজনে আনচেলত্তির সঙ্গে কাজ করতেও প্রস্তুত সাবেক ফুটবলার। দ্রুতই ইনজুরি কাটিয়ে ফিরবেন নেইমার, সঙ্গে 2026 বিশ্বকাপেও তিনি দলে থাকবেন বলে বিশ্বাস কাফুর। ব্রাজিলের 5 বিশ্বকাপের সবশেষটি এসেছিল তার হাত ধরেই। মার্কোস এভাঞ্জেলিস্তা দে মোরাইস, বিশ্ব যাকে চেনে কাফু নামে। ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রাইট ব্যাকদের একজন কাফু। এরপর আরো 5টি বিশ্ব আসর পার হয়েছে, পূরণ হয়নি সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন। আরেকটা বিশ্বকাপ ঘনিয়ে আসছে। কার্লো আনচেলত্তিকে ঘিরে ব্রাজিলিয়ানদের আশার পালে লেগেছে নতুন হাওয়া। ক্লাব পর্যায়ে এমন কোনো অর্জন বাকি নেই যা ছুঁয়ে দেখা হয়নি ইতালিয়ান কোচের। সর্বকালের সেরাদের কাতারে বিবেচনা করা হয় ডন কার্লোকে। সাবেক রিয়াল বসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ এনে দেয়া অধিনায়ক কাফু। অ্যানচেলত্তির অধীনে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে ভিনি রাফিনিয়ারা। নতুন কোচকে ফোন করে শুভকামনা জানিয়েছেন কাফু। প্রয়োজনে তার কোচিং স্টাফে কাজ করতেও প্রস্তুত বলে জানান ব্রাজিলের হয়ে 2টি বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। সবাই চায় কার্লোর হাত ধরেই ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতুক। আমরা গত 24 বছর ধরে শিরোপা জিততে পারিনি। কার্লোই সেই ব্যক্তি যিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারেন। আমি তাকে শুভকামনা জানাতে ফোন করেছি। তার সঙ্গে কাজ করতে পারাটা দারুণ হবে। যদি সে চায়, আমি সব সময় প্রস্তুত। কার্লোর অধীনে খেলা 2 ম্যাচেই ব্রাজিলের উন্নতির ছাপ দেখেছেন কাফু। সামনের ম্যাচগুলোতে রক্ষণে আরও একটু মনোযোগী হলে ব্রাজিল পুরনো রূপে ফিরবে বলেই বিশ্বাস তার। কার্লোর অধীনে দল রক্ষণাত্মকভাবে বেশ উন্নতি করেছে। যদি সে আমাদের রক্ষণ পুরোপুরি ঠিক করতে পারে, তাহলে সেই পুরনো ব্রাজিলকে দেখা যাবে। আমাদের আক্রমণ ভাগে রদ্রিগো, ভিনিসিয়াস, রাফিনিয়া আছে, বাকিরাও দারুণ। সব মিলিয়ে অ্যাটাকিংয়ে যথেষ্ট প্রতিভা আছে। কাফু কথা বলেছেন নেইমার প্রসঙ্গেও। ইনজুরির কারণে 20 মাস ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে জড়ানো হয়নি সান্তোস তারকার। 2026 বিশ্বকাপে আদৌ তাকে দেখা যাবে কিনা সে প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না। তবে কাফুর বিশ্বাস, গ্রেটেস্ট শো অন আর্থের আগেই ফুল ফিট হবেন নেইমার। 2026 বিশ্বকাপ শুধু খেলবেনই না, নেইমার বিশ্বকাপ জিতে অর্জনের বৃত্ত পূরণ করবে বলে মনে করেন কাফু। নেইমার বিশ্বকাপ ছাড়া সবকিছু জিতেছে, আর বিশ্বকাপ একা জেতা সম্ভব নয়। এখন আমাদের এমন একটি দল আছে যারা নেইমারকে সবটুকু দিয়ে সাপোর্ট দেবে। আমি আশা করি সে ফিটনেস ফিরে পাবে এবং 2026 বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। ব্রাজিলের হয়ে 2টি করে বিশ্বকাপ ও কোপা আমেরিকা ছাড়াও কনফেডারেশনস কাপ জিতেছেন কাফু। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। লুসিয়ানো স্পেলেত্তি পরবর্তী নতুন কোচ পেল 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বিশ্বকাপের আগ পর্যন্ত আজুরিদের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসোকে। গ্রুপ আইতে 3 নম্বরে থাকা ইতালিকে বাছাই পর্বের বৈতরণী পার করাই হবে গাত্তুসোর বড় চ্যালেঞ্জ সেপ্টেম্বরে, যার প্রথম অ্যাসাইনমেন্ট এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
নীল কি কেবলই আভিজাত্যের রঙই? মোটেও না, নীল বেদনার রঙও বটে। মাথায় তাদের 4 বারের বিশ্ব সেরার তাজ। তবুও 2018 আর 22 গেল 2 বিশ্ব আসরের বাছাই পর্বের বৈতরণী পার হতে পারেনি কোটি সমর্থকের ভালোবাসা আর হৃদয় নিংড়ানো দল ইতালি। 26-এ এসেও সেই গেরো খুলবে কিনা সেই শঙ্কাই এখন ঘুরপাক খায়। যার একটা কারণও আছে বইকি। গ্রুপ আইতে প্রথম ম্যাচে নরওয়ের কাছে পা হরকানোয় সরাসরি কোয়ালিফাই শঙ্কার মুখে পড়ে গেছে আজুরিদের। কারণ ইউরোপিয়ান অঞ্চলের 5 দলের গ্রুপে শুধু শীর্ষ স্থানধারী দলই বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে প্লে অফ। যে গ্রুপে 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ইতালি আছে 3 নম্বরে। নরওয়ের বিপক্ষে ম্যাচ হেরেই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের গুডবুক থেকে নাম কাটা গেছে কোচ লুসিয়ানো স্পেলেত্তির। মূলত তার স্থলে এমন কাউকে নিয়োগ দিল দেশটির ফেডারেশন যার শুধু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাই নয়, আছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাও। কিংবদন্তি ডিফেন্ডার জেনারো গাত্তুসো। 2000 থেকে 2010 টানা 1 দশক ইতালির জাতীয় দলে খেলেছেন গাত্তুসো, যিনি জায়গা পেয়েছেন বিশ্বকাপের অলস্টার একাদশে। পেশাদার ক্যারিয়ারের পাঠ না চুকিয়ে 2013 সালে সুইজারল্যান্ডের ক্লাব সিয়নের খেলোয়াড় কাম কোচ হিসেবে কাজ শুরু গাত্তুসোর। এরপর গেল 12 বছরে 9 ক্লাবের ডাগ আউট সামলান তিনি, যার মধ্যে আছে এসি মিলান, নাপোলি, ভ্যালেন্সিয়া, মার্সের মতো ক্লাব। কোচিং ক্যারিয়ারে গাত্তুসোর জয়ের হার 42.82%। 376টি ম্যাচে জিতিয়েছেন 161তে, ড্র 108 আর হার 107। সবশেষ ক্রোয়েশিয়ান ক্লাব হাইদুকের দায়িত্বে ছিলেন 47 বছর বয়সী গাত্তুসো। তবে কঠিন সময়ে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে গাত্তুসোর জন্য। আগামী 6 সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু। এর 3 দিন বাদে 9 সেপ্টেম্বর প্রতিপক্ষ খুনি রাষ্ট্র ইসরায়েল। আই গ্রুপে নিজেদের বাকি 6 ম্যাচে শুধু জয় পেলেই হবে না ইতালির, সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হারতে হবে শীর্ষে থাকা সরলত হল্যান্ডের নরওয়েকেও। মাহবুব রিমন, সময় সংবাদ। ফিনল্যান্ডের তাম্পেরে শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট। 2 দিনব্যাপী আয়োজন রূপ নেয় বাংলাদেশিদের মিলন মেলায়। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। সবুজ প্রান্তর, যতদূর চোখ যায় সবুজের সমারোহ। সুবিশাল মাঠের এক পাশে লেক, আরেক পাশ ফুলে ফুলে সুশোভিত। পাখির চোখে আরো বিস্তৃত রূপে ফুটে ওঠে এই সৌন্দর্য। ফিনল্যান্ডের অন্যতম সুন্দর শহর তাম্পেরের এই মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। দেশটিতে বসবাসরত প্রায় 15টি শহরের বাংলাদেশ কমিউনিটির ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রত্যেক বছরের ন্যায় এবার তাম্পেরে টিসিসি 2025 অংশগ্রহণ করেছি। তো এটা শুধুমাত্র যে একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা বিষয়টা এরকমও না, এটা একটা আমাদের বাঙালি কমিউনিটির একটা মানে গ্যাদারিং আর কি। হ্যাঁ, উই রিয়েলি এনজয় এভরি সিঙ্গেল ম্যাচ অ্যান্ড অ্যাট দ্য এন্ড লাইক উই কোলাবোরেট অ্যান্ড লাইক এখানে প্রত্যেকে যারা আসে প্রত্যেকটা টিম আমরা একজন আরেকজনকে চিনি, তো এটা একটা মিলন মেলা টাইপের আর কি। তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক তাম্পেরে বেঙ্গলি স্পোর্টিং ক্লাব। আয়োজকরা বলছেন কমিউনিটির মধ্যে নেটওয়ার্কিং তৈরি এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। তাম্পেরেতে আমরা ক্রিকেট নিয়ে কাজ করি 2011 থেকে। তো আমরা অলওয়েজ চেষ্টা করেছি যে ফিনল্যান্ডের অন্যান্য ক্রিকেট কমিউনিটিকে কানেক্ট করতে, এবং ক্রিকেটিং পয়েন্ট অফ ভিউ থেকে এই কানেকশনটা যেন ব্রাদারহুড এবং কমিউনাল হারমোনিকে যেন ইনক্রিজ করে। তো বিদেশ বাড়িতে আসলে আমরা তো কেউ নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আসি না, বাট এই ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে এই হারমোনিটা আমাদেরকে আসলে অনেক বেশি কানেক্টেড রাখে। পর্যটন কেন্দ্রিক শহরে 2 দিন ব্যাপী টুর্নামেন্টে খেলোয়াড় ছাড়াও পরিবার নিয়ে বেড়াতে আসেন অনেকেই। খেলা উপভোগের পাশাপাশি ফুড স্টলে দেশীয় খাবার মন কাড়ে সবার। বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এই যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এটি যতটা বেশি ক্রিকেট খেলার প্রতিযোগিতা, তার চেয়ে বেশি বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে এক ধরনের পুনর্মিলনের আয়োজন। সাধারণত অন্যান্য শহরে যারা থাকেন তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয় না খুব একটা, তবে এই ক্রিকেট টুর্নামেন্টকে লক্ষ্য করি একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, কমিউনিটির মধ্যে যোগাযোগটা বাড়ছে, যার কারণে উৎসবের রূপ নিয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ পর্যায়ে রাউন্ড ভিত্তিক খেলায় লড়াই চলে হাড্ডাহাড্ডি। এরপর 3 ধাপের নকআউট শেষে ফাইনালে তুর্কু শহরের ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হেলসিঙ্কির ক্লাব পাসিলা ভাইকিংস। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের, হাইফাই তেল শোধনাগার ধ্বংসের দাবি। খামেনিকে হত্যার পরে শেষ হবে সংঘাত, মন্তব্য নেতানিয়াহুর।
তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে জ্বালানি সরবরাহের শঙ্কা, বন্ধ হতে পারে ওমান, কাতার ও আমিরাত থেকে অপরিশোধিত তেল, এলএনজি আমদানি। সরকারকে দ্রুত বিকল্প উৎস খোঁজার পরামর্শ। বিতর্কিত 3 জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। যমুনা ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক, সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলো। করোনাকালে মৃত্যুর স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি, দাবি আইসিডিআরবির গবেষকদের। 2020 ও 21 সালে মারা যায় 4 লাখের বেশি মানুষ, তথ্য ল্যান্সেটের। এবং বছর পেরোলেও ঘূর্ণিঝড় রেমালের দুঃসহ স্মৃতি এখনও তাজা। খড়কুটো আঁকড়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে উপকূলবাসী, মিলছে না পর্যাপ্ত সহায়তা, টেকসই বাঁধ নির্মাণের দাবি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।